একটু একা হয়ে বসুন আর ভলিউমটা বাড়িয়ে নিন। আর যে কথাগুলো বলবো সেগুলো শোনার জন্য বুকের পাটা দরকার, আর দরকার চরম গোপনীয়তা। দরজাটা বন্ধ করে বসেছেন তো? ভালো, কারণ কিছু কথা থাকে যা সমাজের চোখে হয়তো মহাপাপ, কিন্তু মনের গভীরে সেই পাপই কখনো কখনো অমৃতের মতো স্বাদ এনে দেয়, তারপর ধীরে ধীরে বিষে পরিণত হয়। আমি রুবিনা, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। বয়স ৩৫ পেরিয়েছে, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে এখনও মনে হয় গত ২ দশকে বিশেষ কিছুই বদলায়নি। এই দেখুন না, আজকেও একটা হালকা কমলা রঙের শাড়ি পরেছি, আঁচলটা একটু আলগা করে কাঁধের ওপর ফেলা, আর হাত ভর্তি কাচের চুড়ি। কেমন দেখাচ্ছে বলুন তো? শরীরটা এখনও বেশ টানটান, আর চোখের কোণে যে কাজলটা দিয়েছি সেটা হয়তো আমার ভেতরের গোপন কথাগুলো আরেকটু গভীর করে তুলেছে। আপনি যদি আমার গল্পটা শুনতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমার জীবনের পাতা উল্টালে এমন অনেক ঘটনা বেরিয়ে আসবে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে, অথবা আপনাকে ভাবাতে পারে ভালোবাসার সংজ্ঞা কি শুধু সমাজ আর সংসারের দেওয়া বাধা ধরা নিয়মের মধ্যেই আটকে থাকে। আমার গল্পটা শুরু হয় ১০ বছর আগে। বিয়ে হয়ে আমি যখন এই বাড়িতে এলাম তখন শ্বশুরমশাই আর শাশুড়িমা ছিলেন, আর ছিল আমার স্বামী আকাশ আর তার ছোট ভাই রাহুল। আকাশ কর্মসূত্রে বাইরে থাকত বেশি। বিয়ের পর থেকেই যেন আমাদের দাম্পত্য জীবনটা একটা টেলিফোনের তারের মতো ছিল, টান টান কিন্তু মাঝে ১০০ যোজন দূরত্ব। মাসে ২ বার বাড়ি আসত, তাও ২ দিনের জন্য। আমি একা একা হাঁপিয়ে উঠতাম। এই গ্রামের বাড়িতে আমার সঙ্গ ছিল শুধু শাশুড়িমা আর শ্বশুরমশাই, তারা নিজেদের মতো থাকতেন। এই একাকিত্বে এক ফালি রোদের মতো এসেছিল রাহুল। সে তখন কলেজে পড়ত, টকবগে যুবক। ছোট দেবর হিসেবে সে আমার সব আবদার শুনত। বাজারে যাওয়া, কোনো জিনিস আনা, গল্প করা, সবটাতেই সে যেন একটা অদৃশ্য ছায়ার মতো আমার পাশে থাকত। প্রথম প্রথম এসব স্বাভাবিকই লাগত, দেবর ভাবির সম্পর্ক তো এমনই হয়, তাই না? কিন্তু ধীরে ধীরে আমি তার চোখের ভাষা বুঝতে শুরু করলাম। তার তাকানোতে কেমন যেন একটা গভীরতা ছিল, যা আমি আকাশের চোখে কখনো দেখিনি। রাহুল যখন আমার সামনে দিয়ে হেঁটে যেত তখন তার নিঃশ্বাসের শব্দ আমি নিজের কানে শুনতে পেতাম। রান্নাঘরের কাজ করছি, হঠাৎ দেখতাম সে এসে দাঁড়িয়েছে দরজার পাশে, চুপচাপ আমাকে দেখছে। আমি জিজ্ঞেস করতাম, কিছু চাই? সে বলতো, না ভাবি, তোমাকে দেখতে ভালো লাগছে। এই কথাগুলো শুনে আমার শরীর শিহরিত হয়ে উঠত, বুকটা ধুকপুক করত। আমি বুঝতে পারতাম এটা শুধু দেবরের সম্মান নয়, এর মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে। সমাজের চোখে যা নিষিদ্ধ, আমার মনের গভীরে সেই নিষিদ্ধ ফলটাই যেন লোভনীয় হয়ে উঠছিল। আকাশের অনুপস্থিতি, আমার একাকিত্ব আর রাহুলের এই অদম্য আকর্ষণ সব মিলেমিশে এক নতুন জটিলতার জন্ম দিচ্ছিল। আমার শরীর, মন সব যেন রাহুলের দিকে ঝুঁকে পড়ছিল। রাতে বিছানায় শুয়ে যখন আকাশের কথা ভাবতাম তখন তার মুখটা ঝাপসা হয়ে যেত, আর রাহুলের উজ্জ্বল চোখ দুটো ভেসে উঠত। সেই চোখে ছিল এক অস্থির জিজ্ঞাসা, এক গভীর আকাঙ্ক্ষা। একদিন বিকেলে টিপ টিপ বৃষ্টি পড়ছিল। শাশুড়িমা পাশের বাড়ি গেছেন, শ্বশুরমশাই দুপুরের খাবার পর ঘুমোচ্ছিলেন। আমি জানালার পাশে বসে সেলাই করছিলাম। রাহুল এলো, হাতে একটা নতুন উপন্যাস। সে আমার পাশে এসে বসল, খুব কাছে। আমি তার শরীরের উষ্ণতা অনুভব করছিলাম। বইটা দেখাতে দেখাতে তার হাতটা আমার হাতের উপর এসে পড়ল। বিদ্যুতের একটা ঝলকের মতো সারা শরীরে ছড়িয়ে পড়ল সেই ছোঁয়া। আমি হাত সরিয়ে নিতে পারতাম, কিন্তু পারিনি। কেন পারিনি আজও জানি না। হয়তো আমারও ভালো লাগছিল। সে বইয়ের কথা বলতে বলতে হঠাৎ চুপ করে গেল। তার চোখ দুটো আমার চোখের দিকে স্থির। তার নিঃশ্বাস যেন আমার গালে এসে পড়ছিল। আমি মাথা নিচু করে নিলাম। সে আলতো করে আমার চিবুক ধরে মাথাটা উপরে তুলল। তারপর ধীরে ধীরে তার মুখটা আমার মুখের কাছে নিয়ে এলো। আমার সারা শরীর তখন কাঁপছে। বুকের ভেতরটায় যেন এক প্রচণ্ড ঝড় বইছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। এটা কি ঠিক? এটা কি পাপ নয়? হাজারো প্রশ্ন মনের মধ্যে, কিন্তু সেই মুহূর্তে আমার মন, আমার শরীর কোনো কিছুই যেন যুক্তি মানতে রাজি ছিল না। রাহুল আমাকে খুব গভীরভাবে দেখছিল। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত নেশা, যা আমাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছিল। সে কোনো কথা না বলে শুধু আমার দিকে তাকিয়েছিল, যেন সে আমার মনের গভীরে ডুব দিতে চাইছে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তার উষ্ণ নিঃশ্বাসের শব্দ আর আমার হৃৎপিণ্ডের দ্রুত ছন্দ শুনছিলাম। সেই মুহূর্তটা যেন সময়ের বাইরে চলে গিয়েছিল। তারপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীরে যেতে শুরু করল। আমরা এক অন্য জগতে চলে গেলাম,
যেখানে সমাজ নেই, পাপ পুণ্য নেই, শুধু আছে দুজন মানুষের তীব্র আকর্ষণ আর গোপন ভালোবাসা। রাহুল দিনের বেলা স্বাভাবিক থাকত, সবার সামনেই দেবর ভাবির মতো। কিন্তু রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে আমার ঘরের দিকে আসত। হালকা কড়া নাড়ার শব্দ, অথবা কখনো সে আমার খোলা জানালার পাশ দিয়ে নিঃশব্দে আমার ঘরে ঢুকে পড়ত। প্রথমে ভয় পেতাম, কিন্তু তারপর ভয়টা একটা অজানা নেশায় পরিণত হলো। সে আসত, আমার পাশে বসত, আমার হাত ধরত। তার হাতের ছোঁয়াতে কেমন যেন একটা অদ্ভুত শিহরণ জাগত আমার শরীরে। সে আমার চুল ঠিক করে দিত, আমার কপালে আলতো করে হাত বোলাত। কোনো সরাসরি অশালীন কথা বলতো না, কিন্তু তার প্রতিটি স্পর্শ, তার চোখের ভাষা, তার নিঃশ্বাসের উষ্ণতা, সবটাতেই একটা তীব্র শারীরিক আকর্ষণ লুকিয়ে থাকত। সে বলতো, ভাবি, তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি, আকাশের চেয়েও বেশি। এই কথাগুলো আমার ভেতরটাকে আরও নাড়িয়ে দিত। আমি নিজেও জানতাম না কখন আমিও তার প্রতি এমনভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। দিনের বেলা সংসারের কাজ করতে করতে রাতে বিছানায় শুয়ে আমার মনে শুধু রাহুলের কথাই ঘুরপাক খেত। তার সঙ্গে কাটানো সেই গোপন মুহূর্তগুলো আমার প্রতিটি কোষকে যেন জাগিয়ে তুলত। একদিন রাহুল আমাকে বলল, ভাবি, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আমি কিছু না ভেবেই বললাম, না রাহুল, আমি কোথাও যাব না। সে তখন হেসেছিল, সেই হাসিটা আমার মনকে ছুঁয়ে গিয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই এই হাসিটা আমার জন্য এক প্রকার অদৃশ্য শিকলে পরিণত হল। রাহুল যখন দেখল আমি তার প্রতি পুরোপুরি দুর্বল হয়ে গেছি, তখন সে আমাকে আবেগগতভাবে আটকে রাখতে শুরু করল। আমি যদি কখনো তার সাথে দূরত্ব তৈরি করতে চাইতাম, সে মন খারাপ করে বলতো, তবে কি তুমি আমাকে আর ভালোবাসো না? তুমি কি চাও আমি মরে যাই? তুমি যদি আমাকে ছেড়ে যাও, তাহলে আমি সবাইকে সব বলে দেব। এই কথাগুলো শুনে আমার বুক কেঁপে উঠত। আমি জানতাম, যদি এই সম্পর্কের কথা কেউ জানতে পারে, তাহলে আমার মান, সম্মান, সংসার সব শেষ হয়ে যাবে। রাহুল জানত আমার দুর্বলতা কোথায়। সে এই আবেগের সুযোগ নিয়ে আমাকে একরকম জিম্মি করে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম যে সম্পর্কটা একদিন আমার একাকিত্ব ঘোচানোর জন্য এক টুকরো আলো হয়ে এসেছিল, সেই সম্পর্কটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় অন্ধকার হয়ে দাঁড়িয়েছে। আমি তার ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম, আর সে আমার এই দুর্বলতাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। আমার মন চাইতো এই বন্ধন থেকে বেরিয়ে আসতে, কিন্তু পারতাম না। একদিকে সমাজের ভয়, অন্যদিকে রাহুলের আবেগপূর্ণ ব্ল্যাকমেল। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। আমার জীবনটা যেন একটা গোপন কারাগারে পরিণত হয়েছিল, যার তালা ছিল রাহুলের হাতে। আমি হাসতাম, কথা বলতাম, সংসারের সব কাজ করতাম, কিন্তু আমার ভেতরে চলত এক নিরন্তর যুদ্ধ, পাপবোধ আর ভালোবাসার এক অদ্ভুত টানাপোড়েন। রাহুল আমার মনের দুর্বলতার সুযোগ নিয়েছিল, এটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কোনো পথ আমার কাছে ছিল না। আমি তাকে আঘাত করতে পারতাম না, কারণ তার প্রতি আমারও এক ধরনের মায়া তৈরি হয়েছিল। আমি জানতাম এই ধরনের সম্পর্ক শুধু ধ্বংসই ডেকে আনে। আমি নিজের ভুল বুঝতে পারছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমার নীরবতা, আমার একাকিত্বই আমাকে এই পথে ঠেলে দিয়েছিল। একদিন রাতে রাহুল এসেছিল। আমি বললাম, রাহুল, আর না, এটা আমাদের জন্য ঠিক হচ্ছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। সে চুপ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। সে কিছু বলল না, শুধু নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন রাতে আমার ঘুম আসেনি। পরের দিন সকালে উঠে দেখি রাহুল নেই। সে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। সেদিনের পর থেকে রাহুলকে আর দেখিনি। সে হয়তো আমার জন্য একটা শিক্ষা রেখে গেছে, অথবা নিজেকে মুক্ত করার একটা সুযোগ করে দিয়েছে। তার চলে যাওয়াতে আমি একদিকে কষ্ট পেয়েছিলাম, আরেকদিকে যেন মুক্তির এক গভীর আনন্দ অনুভব করেছিলাম। আমাদের সমাজ ভালোবাসার কিছু সীমারেখা তৈরি করে দিয়েছে, আর সেই সীমারেখা পেরিয়ে গেলে তার পরিণতি কখনো ভালো হয় না। মনের গভীরে লুকানো তীব্র আকর্ষণ, মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া এবং একান্ত ব্যক্তিগত মুহূর্তে জন্ম নেওয়া আবেগপ্রবণতা, এগুলো কখনো কখনো আমাদের জীবনকে এক অন্ধকার গলির দিকে ঠেলে দেয়। জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যখন মনে হয় সব বাঁধ ভেঙে যাক, কিন্তু সেই ভাঙনের পরিণতিটা হয় ভয়াবহ। আমি আমার জীবন দিয়ে শিখেছি,
সম্পর্কের পবিত্রতা আর সামাজিক শৃঙ্খলার মূল্য কতটা। কখনো কখনো মনে হয় আমার জীবনটা যেন একটা নীরব চিৎকার, যা সমাজের চোখে অদৃশ্য। আমার এই গল্পটা হয়তো অনেককেই ভাবাবে, সতর্ক করবে। তাই এমন পথে পা বাড়ানোর আগে একবার হলেও ভাববেন তার পরিণতি কী হতে পারে।